প্রিয় দর্শক, স্বাগত তৃতীয় মাত্রা দেখবার জন্যে। বাংলাদেশের বাইরে যারা তৃতীয় মাত্রা দেখছেন, এই মুহূর্তে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে আরও একবার সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। দেশে অগাস্ট মাস আসলে শোকের মাস, এবং অগাস্ট মাস বাংলাদেশের রাজনীতিকে বিভাজিত করবার মাস। নানা কারণে, নানান 15ই আগস্ট, 17ই আগস্ট, 21শে আগস্ট এক একটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক একটি দিন অত্যন্ত কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছে বাংলাদেশের। অগাস্ট মাস নিয়ে আমরা কথা বলবো আরও অন্য একটি কারণে, সেটিও আমরা আলোচনা যখন শুরু করব তখন সেই প্রসঙ্গে আমরা যাব। কোভিড পরিস্থিতি দেশে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে এবং সেটি নিঃসন্দেহে একটি আশার দিক, এবং বাংলাদেশ টিকা উৎপাদন করবে সেটি অত্যন্ত আশার দিক। যদিও ডেঙ্গু পরিস্থিতি কোভিডের পাশাপাশি এখন পর্যন্ত দেশের স্বাস্থ্যখাতকে একটু বিপর্যয়ের মধ্যেই রেখে দিয়েছে। আফগানিস্তান পরিস্থিতি এখন পর্যন্ত বাংলাদেশ পর্যবেক্ষণ করছে, কোনো রকম সিদ্ধান্ত নেয়নি। তবে আফগানিস্তান বাংলাদেশের জন্য বা দক্ষিণ এশিয়ার জন্য অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে কিনা সেটি নিয়ে অনেকের মধ্যেই নানা রকমের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। কথা বলবার জন্য আমার সঙ্গে দুজন সাবেক সংসদ সদস্য, দুজন রাজনীতিক রয়েছেন স্টুডিওতে। আমার বায়ে বসে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এস এ সুলতান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর আব্দুল মান্নান, আমি শুরুতেই বলছিলাম যে অগাস্ট মাস শোকের মাস, এবং নানা কারণেই অগস্ট বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লজ্জারও বটে। সো আপনার কাছ থেকে শুনতে চাই। আমি জানি যে শুরুতেই আপনি তো অগাস্ট মাসকে নানা কারণে স্মরণ করতে চাইবেন। আপনাকে ধন্যবাদ জানিয়ে গভীর উদ্বেগ এবং ভারাক্রান্ত মন নিয়ে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করছি, সেই সঙ্গে তার পরিবারের সকলকে যারা সেদিন শহীদ হয়েছিলেন। আসলে মুক্তিযুদ্ধে পাকিস্তান আমাদেরকে হারাতে পারেনি, আমাদেরকে হারাবার একটা তাদের আগ্রহ এবং আকাঙ্ক্ষা এবং প্রতিজ্ঞা ছিল। সেই প্রতিজ্ঞাটা তারা পূরণ করলো, বঙ্গবন্ধুকে এবং তার পরিবারকে নিঃশেষ করে, হত্যা করে, নির্মূল করে এটা করলো। তারা জানতো যে যদি বঙ্গবন্ধু এই দেশের হাল না ধরেন তাহলে আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় লাভ করলেও আমরা এটাকে যথাস্থানে যথাভাবে নিতে পারবো না, এইটা তাদের ছিল। এবং সেই সঙ্গে বিদেশে যারা আমাদেরকে চাইতো না, আমাদের স্বাধীন বাংলাদেশকে যারা মেনে নেওয়ার জন্য মন স্থির করতে পারেনি, তারাও তাদেরকেই আমাদের লোক দিয়ে, বাঙালি লোক দিয়েই আমাদের মহান নেতাকে এবং তার পরিবারকে হত্যা করলো। এইটা আপনি যে কথাটা বলছিলেন নামতে নামতে, যে মানুষের কিছু জাতির কিছু লজ্জার জিনিস থাকে, কিছু গৌরবের জিনিস থাকে। তো আমাদের বহু বড় লজ্জা এটা, যে আমরা বঙ্গবন্ধুকে হত্যা করলাম, কি করে পারলাম আমরা হত্যা করতে। এই জিনিসটা এখনও আমি একজন সাধারণ মুক্তিযোদ্ধা হিসাবে আমার মাথায় আসে না যে ওনার দিকে তাকিয়ে ওনাকে কিভাবে গুলি করা যায়। কাউকেই গুলি করা যায় না, কিন্তু ওনাকে কিভাবে গুলি করা যায় এটা আমার মাথায় আসে না এখনো। এবং যিনি করেছেন, এই গুলি যারা করলো, তাদের মস্তিষ্ক ঠিক ছিল কি না, এবং তারা তো সৈনিক, সবাই তো সৈনিক ছিল, সেনাবাহিনীর মানুষ ছিল। আমার ভাই সেনাবাহিনীর একজন, বিমান বাহিনীর একজন সৈনিক বা বৈমানিক, যাই বলি আর কি। তো এই যে কাজটা করে, মুক্তিযুদ্ধ করে আমরা যে সুনাম অর্জন করলাম দেশে এবং বিদেশে, এবং আমরা যে পারি, এই পারাটা যে আমরা প্রমাণ করলাম, সেই প্রমাণটা নষ্ট করে দিল, আমাদের সেই ক্রেডিটটাকে নষ্ট হয়ে গেল। তারপরেও আমাদের দীর্ঘ সময় আমাদেরকে সাফার করতে হলো, কারণ পাকিস্তানের প্রেসক্রিপশনে আমাদের দেশ চলল। সামরিক জান্তারা এই দেশকে গণতন্ত্রের দিকে ধাবিত না করে, গণতন্ত্রকে সুসংহত না করে, তারা নিজেরা নিজস্ব গণতন্ত্র, আইয়ুব খানের যেরকম গণতন্ত্র আইয়ুব খান করার চেষ্টা করেছিল, সেটা আইয়ুব খান সেভাবে পারেননি।
জমহুরিয়াতে পাকিস্তান কি একটা নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, জিয়াউর রহমান সাহেব আর্মির প্রধান হিসাবে প্রেসিডেন্ট হয়ে গেলেন। তারপরে ভোটে তিনি ইয়ে মানে ভোটের নামে অভোট করে তিনি এই দেশকে শাসন করলেন। তারপরে আরেকজন এলেন, এরশাদ সাহেব এলেন, সব সামরিক জান্তারাই এলেন এবং তারা যে 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 আদর্শ, যে আকাঙ্ক্ষা ছিল, সেই আদর্শ এবং আকাঙ্ক্ষাকে পূরণ করতে কেউ দিলেন না। তারা নিজেরা প্রপার্টি হিসাবে, তাদের নিজের সম্পত্তি হিসাবে তাদের মনের যে বাসনা, সেই বাসনাই তারা এই দেশকে পরিচালনা করার জন্য চেষ্টা করলেন। কিন্তু একটা সময়ের একটা প্রকৃতির একটা প্রভাব আছে, প্রকৃতির একটা প্রভাব পড়ে। দেখা গেল বাংলার মানুষ এক সময় 91 সালের নির্বাচনে আসলো, এরশাদ সাহেবকে পরাজিত হলো লোকের কাছে, বাংলার মানুষের কাছে। এবং সেই সময় ভোট হয়ে এই যে আমাদের যে রাষ্ট্রপতি শাসিত যে শাসন ব্যবস্থা ছিল 91-এর আগে, সেইটাকে উত্তীর্ণ হয়ে আমরা সেখান থেকে উত্তীর্ণ হয়ে আমরা, যদিও আওয়ামী লীগ সেখানে সরকার গঠন করেনি, কিন্তু আওয়ামী লীগ সবসময়ের জন্য গণতন্ত্রের পিয়াসী বঙ্গবন্ধু দল, বঙ্গবন্ধু গণতন্ত্রের জন্যই জীবনের মূল্যবান সময় তিনি জেলখানায় দিয়েছেন। জীবনের যা কিছু দেবার তাই দিয়েছেন, শেষ পর্যন্ত রক্ত দিয়েছেন নিজের এবং পরিবারের সকলের। সেই অবস্থা দিয়ে বঙ্গবন্ধু যে গণতন্ত্রের কথা বলেছিলেন, সেই গণতন্ত্রের বাংলার মানুষ আবার জাগলো এবং তিন দলের রূপরেখা একটা করে সেখান থেকে আমরা গণতান্ত্রিক উপায়ে ভোট হলো। সেখানে এরশাদ সাহেবকে জেলে রাখলেও পরে বিএনপি তাদেরকে, যাদের বিরুদ্ধে যুদ্ধ করলো, সংগ্রাম করলো, যাদেরকে স্বৈরাচার বলা হলো, তাদের সাপোর্ট নিয়ে তারা সরকার গঠন করলো। এই দেশে গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসিত শাসনের পরিবর্তে গণতান্ত্রিক শাসন, সংসদীয় গণতন্ত্রের শাসন ব্যবস্থা করলো। এবং আমরা বেগম জিয়া সরকার গঠন করলেও আমরা কিন্তু সেখানে কোনো বিরোধে যায়নি। প্রথম কারণ হচ্ছে কি, যে আমাদের নেতা এই দেশের 30 লক্ষ মুক্তিযোদ্ধা, এখন তো বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বলতে হবে, এটা আমি এখনো বলার, আমি নিজে এই দাবিতে এসে গেছি, কিন্তু আমি এখনো বলছি না, এটা বলতে এখন কেমন লাগে। তো সে যাই হোক, তো এইভাবে এই দেশকে গণতন্ত্রে নিয়ে আসা গেল। কিন্তু গণতন্ত্রে আসলেও বঙ্গবন্ধুর ওই যে হত্যার যে রেশ, সেই রেশটার থেকে গণতন্ত্রকে বের করে আনা গেল না। বেগম জিয়া বা বিএনপি সেইভাবে এই গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য এবং ওই সমস্ত ভুলে গিয়ে পাকিস্তানের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনকে ভুলে গিয়ে বা প্রেসক্রিপশনে না গিয়ে যে কারণে মুক্তিযুদ্ধ করা হলো, সেই মুক্তিযুদ্ধের আগ্রহ, আকাঙ্ক্ষা এবং প্রচেষ্টাকে প্রতিস্থাপন করা বা সেটাকে যথার্থভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে সেটা তিনি করতে পারলেন না। না করার ফলে আমরা তখন যে আগ্রহ, যে কষ্ট এটা আমাদের ছিল, সেটা আমরা দেখলাম যে বঙ্গবন্ধু শহীদই হলেন বা শাহাদত বরণ করতে হলো। কিন্তু আমরা যা চেয়েছিলাম বঙ্গবন্ধুকে হত্যা করে, সেটাকে নিঃশেষ করে দেওয়া হলো। এবং সেটার জন্য মানুষের যে একটা হাহাকার, যারা গণতন্ত্র প্রেমী এবং যারা গণতন্ত্রকে নিয়ে চর্চা করতে চায়, চিন্তা করতে চায়, তাদের মনে যে ব্যথা থাকলো। এবং আমাদের যে ইয়াং জেনারেশন যারা,
যারা শুনেছে পিতামাতার কাছে মহান মুক্তিযুদ্ধের কথা, তারা কিন্তু খুব খুশি হতে পারলো না। এইভাবেই আমাদের অবস্থা সৃষ্টি হলো। আমি একটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে হত্যা করে লাভ কিছু হয়নি, বিএনপির লোকসান হয়েছে। তো আপনি বলছেন বিএনপি বঙ্গবন্ধুকে হত্যা করেছে? তাদের 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 প্ররোচনা ছিল। বেগম বিএনপি তো তখন হয়নি। জিয়াউর রহমান সাহেব এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিনি গুলি করেছেন তা আমি বলছি না, কিন্তু তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন। তার যুক্তি তর্কেতেই এই এই জিনিসটা হয়েছে, এটা আমাদের বিশ্বাস এবং বাংলাদেশের আওয়ামী লীগের বিশ্বাস তাই। এবং এই বিশ্বাসের পরিপ্রেক্ষিতে আমাদের একটা কমিশন করার একটা চেষ্টা হচ্ছে, স্বাধীন তদন্ত কমিশন। জি, সেই কমিশন করলে বেরিয়ে আসবে যে কারা এই জন্য দোষী বা কে দোষী। আমরা কমিশন করে নিরপেক্ষ কমিশন না করলে কেউ কাউকে এটা দোষের মতো হয়ে যাচ্ছে। যেমন আমার ভাই একটু হাসলেন, যদি কমিশনটা করে একটা রেজাল্ট আসতো তাহলে উনি বিজ্ঞ লোক, খুবই বোদ্ধা মানুষ, উনি হাসতেন না। কিন্তু উনি যেহেতু একটা দলের সঙ্গে একটা সংশ্লিষ্ট রয়েছেন, সেহেতু ওনাকে যদি এটুকু উনি না করেন তাহলে পরে আমি এত বলছি ওনার তো কিছু বলার থাকে না, এটাই একটা হতে পারে আর কি। না না, আমি প্রথমে একটু বলি সুলতান। জি জি, আমি প্রথমেই বলি আমি হেসেছি অন্য কারণে, এটা আমি এক্সপ্লেইন করব, ঠিক আছে? থ্যাংক ইউ। হাসির কারণ এক্সপ্লেইন করলেন এবং উনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলেছেন এবং আমি জানি যে অগাস্ট মাসে মুক্তিযুদ্ধের সময়কার আপনার স্মৃতি আছে। 22শে আগস্ট গতকালই আমরা মাত্র পার করলাম আসলে ঘণ্টাখানেক আগে। তো আপনি সেটিও স্মরণ করতে পারেন নিশ্চয়ই। ওকে, থ্যাংক ইউ জলিলুর। আসলে আগস্ট মাস এটা আসলেই যে সত্যিকারের বাঙালি, যে সত্যিকারের বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, প্রত্যেকের হৃদয় কাঁদে। 14 আগস্টে আমি মাঝে মাঝে গান শুনি, তো গান শুনতে গিয়ে দেখলাম যে তাপস একটা কম্পোজ করেছে তার গান বাংলায়। গানটা পুরনো গান, ওই যে যদি সকাল হলে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, অপূর্ব সৃষ্টি করেছে। অ্যান্ড আই টক টু মাই ফ্রেন্ডস আফটার দ্যাট, আমার বুকে রক্তক্ষরণ হয়েছে, কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, চোখ ভরে গেছে জলে। আমরা বাঙালি, একসময় বঙ্গবন্ধুর একান্ত সৈনিক। 60s যে ছাত্র আন্দোলন, এনএসএফকে প্রতিহত করার যে সংগ্রাম, তাতে আমি অনেকটা বলা চলে নেতৃত্ব দিয়েছি। তখনকার জীবিত যারা আছেন, যেরকম আমাদের শ্রদ্ধাভাজন নুরে আলম সিদ্দিকী, বাকি ভাই নেই, মারা গেছেন, মণি ভাই নেই, মারা গেছেন, অনেকেই মারা গেছেন। আমি মণি ভাই শিষ্য ছিলাম, এক পাড়াতেই থাকতাম আমরা। যাই হোক, এটা নিজের পরিচয় এই জন্য দিলাম যে আজকে আগস্ট মাসে আমি একবার আসতে চাই এই চ্যানেলে। আমি এই চ্যানেল ছাড়া কোথাও খুব একটা যাই না। এটা আমার ভালো লাগে। জিল্লুরের মেধা, তার বুদ্ধিসম্পন্ন যে কথাবার্তা, সেটা আমাকে আকর্ষণ করে, বিশেষভাবে আকর্ষণ। আমরাও মুগ্ধ হই, আমরা মুগ্ধ হই। তো সেখানে বঙ্গবন্ধুর শাহাদাত বরণ করেছে এই মানুষে আমরা সবাই, পুরো বাঙালি জাতি কাঁদে। আমি একটা ছবি করেছি, ওই ছবির ভিতরে আমার একটা গান আছে, কাঁদো কাঁদো বাঙালি কাঁদো। বঙ্গবন্ধু হত্যাটা আমি দেখাবার চেষ্টা করেছি, বাট ওটা যেহেতু ওনার সরাসরি বায়োপিক দেখানো সম্ভব না, আমি 1000-1500 বছর পিছিয়ে নিয়ে করেছিলাম। সেখানে বঙ্গবন্ধুর প্রতি যথেষ্ট শ্রদ্ধা নিবেদন করেছি এবং সেটা মহরম মাসের ছবি। তো মহরমের 10 তারিখে করলা কি রাব্বানা, এই গানে আমি নিজেও কাঁদতাম। তো বঙ্গবন্ধুর প্রতি যে শ্রদ্ধা, এটা এই বাঙালি জাতির জন্য অহংকার, এটা প্রতিনিয়তই আমরা দেখানো উচিত। এবং বিএনপি সম্বন্ধে যেটা কথা হলো, আমি বিএনপি কিছুদিন করেছি, সম্পূর্ণ সময় করিনি। আমি ছাত্রলীগও মাত্র 5 বছর করেছি। তাতে আমি সরোজি কলেজের ভিপি হয়েছি, ঢাকা শহর ছাত্রলীগের আরিফ জেলে যাওয়ার পরে দায়িত্ব নিয়েছি। সূর্য সেন হলের আমি প্রথম জেনারেল সেক্রেটারি পদে হয়ে গেছিলাম বলা চলে,
বাট আমার একটা ভুলের জন্য বঙ্গবন্ধুর এক কথা ঠিকভাবে আমরা বুঝতে পারিনি, হয়তো উনি আহত হয়েছিলেন। আমরা ফেরদৌস কুরাইশিকে জোর করে, কিছুটা জোর খাটিয়েই আমরা প্রেসিডেন্ট বানিয়েছিলাম, এটা ইতিহাস। তখন মনিব আমাকে বললেন যে তুই রাজনীতির যোগ্য না। উনি যদি ইঙ্গিত দিয়ে থাকে কাউকে সভাপতি বানাবার, তোর তো অধিকার নেই, তোর কোনো কাজ নেই, তোদের রাজনীতি হবে না। বললাম ফাইন, চাকরি করব। তো চাকরি করতে গিয়ে বিমান বাহিনীতে চলে গেলাম। এটা অনেক বড় কথা। আর আপনার কথার প্রসঙ্গে দু একটা কথা বলে নিই আমি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র যে মুক্তিযোদ্ধারা করতে পারে তারা মুক্তিযোদ্ধা নয়, কখনই নয়। জিয়াউর রহমানের হত্যা যায় যে মুক্তিযোদ্ধা করতে পারে তারা কেউই মুক্তিযোদ্ধা বলে বিবেচিত নয়। এবং মুক্তিযোদ্ধা করার পরে তাদের যে অহংকার আমি দেখেছি, 72 সালে আমি পাকিস্তান থেকে পালিয়ে এসেছি, তখন তাদের ভিতরে যে দম্ভ অহংকার দেখেছি সেটা ভোলার মতো না। আমরা যেন একটা নিকৃষ্ট কেউ, আমি এত কষ্ট করে বউ বাচ্চা নিয়ে পালিয়ে আসলাম, আমার তার আগে পালাবার কোনো সুযোগ ছিল না, কারণ তার আগে আমি জেলে ছিলাম। সেই কথা আমি আসছি পরে। আমার দৃষ্টিতে বিএনপি কিছু রাজনীতিবিদ যারা বঙ্গবন্ধু সম্বন্ধে কটাক্ষ করে এবং সেটাকে আমরা খুব ঘৃণার চোখে দেখি, কিন্তু সাধারণ নেতারা যারা গ্রামে গঞ্জে বসবাস করে তারা সবাই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে। উদাহরণ একটা দেখাতে পারি আপনাকে। 1993 সালে আমি প্রথম বিএনপির প্রেসিডেন্ট হলাম। প্রেসিডেন্ট বলে স্বীকৃত হলাম, হয়েছে 91-এই, কিন্তু স্বীকৃত হলাম কারণ আমাকে হতে দেবে না। আমি আওয়ামী মাইন্ডেড বিএনপি হওয়ার চেষ্টা করছি, আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক। তো যাই হোক, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা সবারই রয়েছে। আর বঙ্গবন্ধুর মৃত্যুর জন্য ষড়যন্ত্রকারী জিয়াউর রহমান, এটা আমি যতটুকু ওনার কাছ থেকে একটু দেখেছি, সেই 70s আমার কখনোই মনে হয়নি যে তিনি বঙ্গবন্ধুর মতো মানুষকে হত্যার নেপথ্যে ষড়যন্ত্র করতে পারে। ষড়যন্ত্র করেছে কয়েকটি দেশ, মুক্তিযুদ্ধের কয়েকটি আর্ম ফোর্সেস অফিসারের কিছু সংখ্যক লোক যারা একটা ঘৃণ্য লোক। ডালিমের মতো লোক হংকংয়ে বসে চাইনিজদের সিক্রেট এজেন্ট, আমেরিকানদের সিক্রেট এজেন্ট সিআইএ অসম্বরী, এরা সবাই বসে ষড়যন্ত্র করে একটা ওয়েল প্ল্যান্ড ওয়েতে এটা হত্যা করেছে। এখন অনেক কথা হয় জিয়াউর রহমানকে নিয়ে, আমি শুধু একটি কথা বিশ্বাস করি, হয়তো তিনি জানতেন, হয়তো, কারণ তার মনে একটা কষ্ট ছিল। বাংলাদেশ সৃষ্টির পরে তার হওয়া উচিত ছিল প্রথম সেনাপতি, প্রথম চিফ অফ আর্মি, কারণ তিনি শফিকুল্লাহ থেকে 1 নম্বর সিনিয়র ছিলেন। এই একটা কষ্ট তার ছিল। হয়তো জানতেন, উনি এটাকে ওভারলুক করছে যে তোরা যাই, আমি এইসব ব্যাপারে জানতে চাই না বা অ্যাভয়েড করেছেন, হয়তো জানতে পারেন, আই এম নট ভেরি শিওর। তবে তার প্রতি বঙ্গবন্ধুর অশ্রদ্ধা ছিল না, বিএনপির নেতাদের কখনো নাই। যেদিন 93-তে বেগম জিয়া তার বক্তৃতার প্রথমে এদেশের বঙ্গবন্ধুর নামটা নিলেন প্রথমেই, তখন পুরো হল করতালিতে ভরে গেছে। তার অর্থ কি? এদেশের মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা না করে পারে না। আমরা সবাই শ্রদ্ধা করি, ভালোবাসি। গণতন্ত্রের কথা হলো, আপনারা গণতন্ত্র অর্জন করেছেন বা অর্জন করার চেষ্টা করছেন জিয়াউর রহমানের পরে, এরশাদের পরে। সেই গণতন্ত্র আজ প্রশ্নবিদ্ধ। গণতন্ত্র, ভোটের কথা বলেছেন। ভোটের কথা বলছি। এই ভোট, এই গণতন্ত্রের প্রহসন প্রশ্নবিদ্ধ। যাই হোক, এটা আমি অতি ক্ষুদ্র মানুষ, এ ব্যাপারে আমার ভূমিকা কিছু নাই বা ভূমিকা থাকার সুযোগও নাই। গণতন্ত্র মানে জনগণের রায়ে নেতা নির্বাচিত হবেন, এমপি নির্বাচিত হবেন, সরকার নির্বাচিত হবেন। এখন গত কয়েক বছর আপনারা দেখছেন, সবাই সাক্ষী, সবাই বুঝেন, কিন্তু হয়তো বলেন না, আমিও বলি না।
আমি বলতেও চাই না। আজকে বললাম প্রশ্নটি আপনি এনেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন। আজকে যাই হোক, এই ব্যবসায় আসলে আমি প্রিপেয়ার ছিলাম না কথা বলার জন্য। আমি তৈরি হয়ে এসেছিলাম আমার জীবনে একটা অতি দুঃখময় ইতিহাসের কিছু স্মৃতি বলার জন্য। 22শে আগস্ট 1971 আমি করাচিতে তখন চাকরিরত। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান 20শে আগস্ট প্লেনটি নিয়ে পালাতে গিয়ে ক্র্যাশ করে মারা গেলেন। সে বীরশ্রেষ্ঠ মতির প্রতি আমার প্রগাঢ় শ্রদ্ধাবোধ। আর ফলাফল হিসেবে আমাকে 22শে আগস্ট অ্যারেস্ট করলো রোববার। এবারও কিন্তু মতির মৃত্যু দিবস গেছে 20শে আগস্ট। পাকিস্তানিরা যে কি বর্বর হতে পারে, কি জঘন্য বর্বর হতে পারে, আমি তার প্রধান সাক্ষী। এই সাক্ষী হওয়ার কারো সুযোগ আছে বলে আমি জানিও না। থাকলে হয়তো যাদেরকে করেছি সেই অত্যাচারগুলো তাদেরকে মেরে ফেলেছে। যেহেতু আমি একটা সার্ভিসের কমিশন অফিসার, আমাকে সহজে মারতে পারে না। আমাকে মারতে গেলে বডি ইনকোয়ারি করতে হবে, কোর্ট মার্শাল করতে হবে, তারপরে ঝুলাতে হবে, তার আগে পারে না। যাই হোক, শর্টলি একটু বলি। প্রথম দিন ধরে আমাকে ধরে নিয়ে গেল কমান্ডোরা 22 তারিখে ছলে বলে কৌশলে নিয়ে। মালির ক্যান্টে একটা কমান্ডো ইউনিট ছিল, সেই কমান্ডো ইউনিটে রেখে প্রতিনিধি তো সারাদিন আমাকে মারলো আর বলো আর তোমাদের ভবিষ্যৎ প্ল্যান কি, বলো তুমি কি জানো, এই প্রশ্ন করতো আর মারত। আমি অজ্ঞান হয়ে যেতাম, কিছুক্ষণ পর পানি টেনে দিত, দিয়ে আবার উঠাতো। এটা গেল প্রথম দিন। সেকেন্ড বা থার্ড ডেতে আমাকে নিয়ে গেল একটা রুমের ভিতরে 20-30 ফিট লম্বা, যেখানে আমাকে পিঠে উপর করে শুইয়ে পিঠে পিনিং করলো। সেই পিনের আমি যেদিন বেরিয়ে আসি 2.5 মাস পর্যন্ত ওই পিনের দাগ রয়ে গেছিল, প্রায় 2 মাস 2.5 মাস যাবৎ। আমার স্ত্রী যেদিন দেখলো সে অজ্ঞান হয়ে গেল, যেদিন আমি ছাড়া পেয়ে আসলাম অক্টোবরের শেষের দিকে। যাই হোক, সেই ইতিহাসটা খুব কষ্টের এবং আমরা ইতিহাসের সাক্ষী। ছাত্র জীবনেও আমরা যে লড়াইটা এনএসএফের বিরুদ্ধে করেছি, যে সাহস দেখিয়েছি, এটা তার আগে কেউ করেনি। আওয়ামী লীগের নেতারা তখন নির্বাক, বিশ্বাস করত, নির্ভর করত আমাদের উপরে। আপনি জিজ্ঞাসা করতে পারেন সেই তোফাল ভাই থেকে শুরু করে, রাজু থেকে শুরু করে আমাদের কাজী ফিরোজ, এদের সবাইকে জিজ্ঞাসা করতে পারে। আমাদের প্রচণ্ড ভালো ভূমিকা ছিল। আমি শুধু একটু ভুল করে আমি রাজনীতি ছেড়ে চলে গেলাম। যাই হোক, বিএনপি করেছে, ওটা কাকতালীয় ঘটনা, ওটা আমার ইচ্ছাকৃত বলা চলে ঠিক না, বাট অনিচ্ছাকৃত হয়েছে। এই ইতিহাস অনেক লম্বা, বলতে গেলে সময় লাগবে। কোনোদিন যদি আমার বায়োগ্রাফিটা বের হয়, যদি আপনাকে সে ততদিন হাত দিক, যেন পড়েন আপনি। ধন্যবাদ। যাই হোক, আজকে কষ্টের কথা বলতে গেলে একটু তো কষ্ট লাগেই। সেই পাকিস্তান থেকে পালিয়ে আসার পরে এখানকার মুক্তিযোদ্ধাদের আমরা ধৃষ্টতা দেখেছি। এখনও তাদের সামনেই বলতে পারি অনেক মুক্তিযোদ্ধা আছে। কর্নেল আকবরকে তো আমি ওদের কয়েকবার ধমক দিয়ে কথা বলেছি, তারপরে মুক্তিযোদ্ধারা আপনারা অবমাননা করেছেন, অবমাননা করেছেন তাদেরকে দিয়ে আপনারা যে অন্যায় কাজগুলি করিয়েছেন, এগুলো অন্যায়, কেউ বাধা দিতে পারেননি। মাত্র 6 জন অফিসার 4টা ট্যাঙ্ক নিয়ে পুরো বাংলাদেশ দখল করে ফেললো। কোথায় সেদিনকার রক্ষী বাহিনী? যারা রক্ষী বাহিনী সৃষ্টি করেছে তারা কেন তখন কর্নেল নুরুজ্জামানকে বলা হয়নি যে তুমি মুভ করো? তারা তো জানতো দুপুর রাত্রি, মিড নাইটেই জানতো, তারা আগেই জানতো। সেদিন পড়লাম রয়ের চিফ আসছিল বঙ্গবন্ধুর সাথে দেখা করে ওয়ার্ন করার জন্য। বঙ্গবন্ধু বলছে আমাকে দেশের মানুষ মারতে পারে না। এটা সত্যি কথা। যারা মারছে এই দেশের মানুষ না, এদেশের সন্তান না, এদেশের কুসন্তান তারা। আজকে যে কথাটা যে লোককে আমি প্রথমে বলেছিলাম যে আমি একটু কষ্টের কথা বলবো, কিছু মনে করবেন না, ব্যক্তিগত কথা। এটা রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিছুই না। সরি, ওকে, লেট হিম টক। জি, আপনার কথা শেষ, মানে যে প্রসঙ্গটা বলতে চেয়েছিলেন 22 আগস্টে স্পেসিফিক কিছু। 22 আগস্টে যেভাবে আমাকে ধরেছে
অ্যারেস্ট করেছে, এটা খুব সহজ তাদের জন্য ছিল। 20, 21, 22 20 তারিখে করলো, তখন তারা ডিটেক্ট করলো যে হু কুড বি দ্য নেক্সট পারসন টু অ্যান্সার দেয়ার কোশ্চেন্স, কি কি তাদের কোশ্চেন। প্রফেসর আব্দুল বাডার, গণতন্ত্রের কথা আপনি বলছিলেন এবং উনি তো ওনার কথা বলছেন, উনি তো গণতন্ত্রের কথা কিছু না উনি প্রশ্ন তুলেছেন, সেই গণতন্ত্র এখন কোথায়, সেই ভোট এখন কোথায়, এই প্রশ্ন উনি তুলেছেন। Am I right? ইয়েস। এর তো কোনো উত্তর নেই। গণতন্ত্র নেই এ কথা বলার সুযোগ নেই। আবার গণতন্ত্র সাংঘাতিকভাবে আছে, গণতন্ত্রের বাইরে আমরা নেই এ কথা বলারও সুযোগ নেই। সত্য কথাটা ওই যে কঠিন, রবীন্দ্রনাথের যে লাইনটা আর কি, সত্য সে বড়ই কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। তো বঞ্চনা আমি যেতে চাই না, কারণ জীবনের একটা প্রান্তে এসে গেছি। সেজন্য সত্যকে সত্য বলা, এবং যে লোকের শিষ্য আমরা, দুই রকমের শিষ্য আমি। এক হচ্ছে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ার জন্য এক শিক্ষক, আর এক শিক্ষক হচ্ছেন যার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতাম জাতির পিতা বঙ্গবন্ধু, তিনি আমাদের শিক্ষক, তিনি জাতির শিক্ষক, আমার শুধু শিক্ষক না, যদি কেউ মানুক আর না মানুক, এবং গণতন্ত্রেরও শিক্ষক, অফকোর্স জাতির শিক্ষক, গণতন্ত্রের শিক্ষক। এখন আমরা দুর্যোগের ভিতরে আছি। গণতন্ত্র নিয়ে যেমন দুর্যোগ আছে, করোনা ভাইরাস নিয়ে আমরা সেরকম সারা বিশ্ব বৈশ্বিক একটা দুরবস্থার মধ্যে দিয়ে আমরা আছি। আমাদের মাঝে মাঝে আমাদের মৃত্যুর সংখ্যা বাড়ে এবং কমে, আজকে কিছু কমছে বলে দেখা যাচ্ছে। তো এজন্য আমাদের দেশের মানুষরা, ডাক্তারদের কথায়, বিশেষ করে প্রধানমন্ত্রীর বিশেষ চিকিৎসক ডক্টর ABM আবদুল্লাহর কথায় আমি এখানে প্রতিধ্বনি করি, আপনি মাঝে মাঝে ডাকেন ওনাকে, যে মাস্ক ব্যবহার করা এবং আপনার শারীরিক দূরত্বটা বজায় রাখার জন্য উনি তো গেলই, নেত্রী নিজে বারবার মানুষের কাছে আবেদন জানাচ্ছে এবং বলছেন, এবং উনি খুব অকাতরে, খুব বিনয়ের সাথে উনি বলছেন। কিন্তু শিক্ষিত লোকরা যে শুধু, অশিক্ষিত লোকরা যে শুধু মাস্ক ব্যবহার করছে না তা না, আমরা যারা শিক্ষিত লোক হিসেবে দাবি করি আমরাও কিন্তু এটা করছি না, এবং আমাদের অনেক ডাক্তারও কিন্তু এতে মারা গেল। আমাদের দেশের বিশিষ্ট জন, অনেক বিশিষ্ট মানুষ, এই দেশের কৃতি মানুষ যারা, তারা মারা গেলেন, এবং আমরা ভয়ে আছি সকলেই যে কখন কার কি অবস্থা ঘটবে, কেউ আমরা কিছু বলতে পারি না। তো সেই জন্য আমাদের এই ক্ষেত্রে সবারই একত্রিত হওয়া উচিত ছিল, একত্রিত হয়ে, কারণ যারা দিন আনে দিন খায় এরকম কথা আমরা বলি, সেই দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে খাওয়ানোর জন্য সমস্ত দল, যত দল আছে, আওয়ামী লীগ সহ যারা আছেন দল, সবারই নিজেদের সামর্থ্য থেকে সেই মানুষগুলোকে অভুক্ত হাত থেকে রক্ষা করার একটা চেষ্টা করা আমাদের খুব দরকার। যদিও কিছু হচ্ছে, কিন্তু করার খুব দরকার। কারণ কতদিন এই আপনার কোভিড-19 চলবে? কারণ এক সময় ইনফ্লুয়েঞ্জা এসেছিল, এখন ইনফ্লুয়েঞ্জাকে তো আমরা কিছু মনে করি না, কিন্তু যখন ইনফ্লুয়েঞ্জা এসেছিল, যখন ভ্যাকসিন হয়নি ইনফ্লুয়েঞ্জার, তখন অনেক লোক মারা গেছিল, এবং এই রোগটাকে নিয়ে সবাই ভয় পেত। তো সেই জন্য আমরা এখনো বলতে পারি না যে এই কোভিড কতদিন টানবে, আমাদেরকে এইভাবে নিয়ে যাবে। সেজন্য আমাদের উচিত হবে যে এই ডাক্তাররা যা বলছেন এবং যা করার দরকার, আর এর ওষুধের খুব একটা দাম না। আর মাঝে একটা কথা উঠেছিল, সেই কথাটা কারা রটালো আল্লাহ জানে, যে এই রোগটা ধনী লোকদের রোগ, বড় লোকদের রোগ, এই রোগ গরিব মানুষের, জি, গরিব মানুষের কিছু হবে না। কারণ হচ্ছে তখন ওই রোগের বীজটা, জার্মটা গ্রামে গিয়ে পৌঁছয়নি ভালো করে। এখন গ্রামের লোক বুঝতে পারছে যে গ্রামে, যেমন আমার বাড়ি মুজিবনগর মেহেরপুর,
সেখানে প্রায় মারা যাচ্ছে, প্রতিদিনই লোক মারা যাচ্ছে, এবং মারা যাচ্ছে নোটিশটা বেশি হচ্ছে না, মানে বেশি সময় নিয়ে স্বল্প নোটিশে, মানে বুঝতে বুঝতে জ্বর আসতে আসতেই আপনার যাদের সামর্থ্য আছে তারা ঢাকায় আসার পথে বা হসপিটালাইজড হওয়ার আগেই মারা যাচ্ছে। সেই জন্য আমাদের উচিত হবে এটাকে, করোনাকে আমাদের মোকাবেলা করার জন্য, এবং সেই করোনার সাথে সাথে যারা অভুক্ত থাকছেন, যারা খেতে কম পারছেন না, আমাদের যে যার যেরকম শক্তি, আমি বলছি না যে এতই দিতে হবে তা না, কারোর যদি 1 কেজি চাল দেওয়ার শক্তি থাকে 1 কেজি দিক না, হোক তো 1 কেজি তো হলো, আরও তো আর 39 কেজি হলে 1 মণ হয়ে যাবে। তো সেই জন্য আমাদের সকলেরই উচিত এইটাকে করা। আর আমরা এখন পর্যন্ত এই রাজনীতির কথা যত বলছি তার চেয়ে কম কথা বলছি এই রোগের কথা, কিন্তু আমার বিবেচনায় আমি সবসময়ের জন্য এই রোগটাকে নিয়েই আমি ধ্যান করছি, চিন্তা করছি যে এর হাত থেকে পৃথিবীর মানুষ কখন রক্ষা পাবে, এটাই আমার মনে হয়। সুলতান, আপনি কি মনে করেন যে কোভিডকে বাংলাদেশ যেভাবে অ্যাড্রেস করেছে এই পরিস্থিতিটাকে, সেটা কতটা ঠিকঠাক আছে? আন্তরিকতার অভাব সরকারের অন্তত নেই, এটা বুঝি, কিন্তু সত্যিকারের অর্থে সিদ্ধান্ত নেওয়ার অভাব রয়েছে। যে অভাবটা প্রথমেই আমি একটু উল্লেখ করতে চাই, বছরখানেক আগে বা একটু বেশি আগে চায়না অফার করেছিল যে আমরা তোমাদেরকে ফ্যাক্টরি তৈরি করে দেব এবং ভ্যাকসিন করার শিক্ষা দেব এবং তোমরা ভ্যাকসিন তৈরি করো, এটা বিফোর 1 ইয়ার। কিন্তু আনফর্চুনেটলি এটাকে ঝুলিয়ে ঝালিয়ে somewhere other আন্ডার ইনফ্লুয়েন্স অফ সাম আদার কান্ট্রি, যারা এখানে স্বার্থ জড়িত ছিল বা যাদের কিছু ইগো ছিল, হয়তো কেন চায়না দিবে, চায়না তাদের দুশ্মন, কোনো একটা কারণে হয়তো এটা এগোয়নি। 1.5 বছর আগে যদি এই ফ্যাক্টরি করা হতো, যে ফ্যাক্টরি যেই দেশ একদিনে 15 তলা বিল্ডিং বানাতে পারে, সেই দেশ ফ্যাক্টরি করতে গেলে 10 দিনই ফ্যাক্টরি করতে পারত। এটা সেন্সিটিভ ইস্যু ছিল, এবং তারা যে প্রোডাকশনটা দিত, আজকে বাংলাদেশে আর যদি ওয়েল ম্যানেজমেন্ট হতো, ম্যানেজমেন্টও এখানে কিছু অভাব আছে, ওয়েল ম্যানেজমেন্ট হলে এটা হয়তো বাংলাদেশের 50% লোক 2টা ভ্যাকসিন নিতে সমর্থ হতো। এখন বোধহয় কত 2 or 3% লোক নিয়েছে। ভ্যাকসিন না নেওয়া পর্যন্ত কেউই সেফ না, আমরা যেই যথাকথা বলি। আর মৃত্যুর আশঙ্কা যেটা আপনি বললেন, মৃত্যুর আশঙ্কা কোনো মহামারী বা কিছুর জন্য হয়, আর হলেও সেটা আমার বিশ্বাস, আমি ধর্মতে যে অন্ধবিশ্বাস করি তা নয়, সেটা শুধুমাত্র আল্লাহর ইচ্ছায় হবে। কার মৃত্যু কখন হবে এটা তার জন্মের দিনই নির্ধারিত বলে আমার বিশ্বাস। এটা ধর্মে কি বলে বা কে কি বলে সেটা আই ডোন্ট মাইন্ড, আমার নিজস্ব বিশ্বাস এটা। তো এটাকে নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই। এটাকে যে 3 হাত 6 ফিট দূরে থাকতে হবে, মাস্ক পরতে হবে, হ্যাঁ মাস্ক একটা প্রোটেকশন সব অসুখের ব্যাপারে, সো এটা ব্যবহার করাতে কোনো খারাপ কিছু না, আমরা সবাই ব্যবহার করি, মাস্কটা ইজ ফাইন। কিন্তু কতদিন পর পর লকডাউন, এই লকডাউনের উপকারিতা অপকারিতা সম্বন্ধে যাচাই করে নেওয়া উচিত। হ্যাঁ, লকডাউন দিতেন আপনি, যখন বাংলাদেশে প্রথম আসছে আপনি আর্মি দিয়ে লকডাউন দিয়ে দিতেন, কেউ ঘর থেকে বেরোতে পারবে না। গরিব মানুষ যারা আছো, তোমাদের ওখানকার আমাদের নেতা আছে, উপজেলা, জেলা, ইউনিয়ন লেভেলের নেতা আছে এই সরকারের, তো সেই সরকার থেকে তাদেরকে সাহায্য করতো। কতদিন দরকার হতো? 1 মাস। 1 মাসে যে টাকা খরচ হতো তার চেয়ে অনেক বেশি খরচ হচ্ছে এখন, কারণ এটার মাত্রা এত বেড়ে গেছে, এটাকে নির্মূল করতে সময় লাগবে। সেই 2টা জিনিসে আমি মনে করি সিদ্ধান্তহীনতায় ভুল আছে। লকডাউন ইজ নট অনলি দ্য সলিউশন, লকডাউন ইজ এ টেম্পোরারি সলিউশন। সো টেম্পোরারি সলিউশন আমরা যাব কেন? আমাদের এই ব্যাপারে বাজেট আছে, টাকা আছে,
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের টাকা আছে, আমরা কেন খরচ করব না? একটা রিক্সাওয়ালা যদি ঘর থেকে রিক্সা বাইর করতে না পারে, একদিন পরে তার না খেয়ে থাকতে হবে। এটা কে দেখবে? যেটা আপনি বললেন, যার 1 কেজি সামর্থ্য আছে তারও করা উচিত। এখন সেই 1 কেজি দেওয়ার মালিকটা কে বা কি করে দিবে? সে যদি একটা অনুষ্ঠান করে দিতে চায়, মনে করেন আমি একটা দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আমি যদি একটা অনুষ্ঠান করে দিতে চাই যে আমি আজকে 1000-2000 লোকরে খাদ্য দেব বা চাল দেব 5 কেজি করে, যদি আমার সেই সামর্থ্য আল্লাহ দেয় অবশ্যই করতে চাই আমি, কিন্তু দেবো কি করে? দিতে গেলেই তো সেখানে আবার বহুত রকমের জটিলতা আছে, আর জটিলতা হয়েছে এই ইতিহাস, এই কয়েকদিনে, এই কয়েক মাস বা 1 বছর 1.5 বছর ইতিহাসে হয়েছে। আর আপনি দলের কথা বললেন, দল তো নাই, একমাত্র দল একটা হলো ওই কি বলে, খারাপ ল্যাঙ্গুয়েজে বলতে চাচ্ছিলাম, বলতে না, গৃহপালিত কিছু একটা দল যাদের সীমিত সামর্থ্য, আরেকটা বড় দল নিষ্ক্রিয়, তাদের নাই কোনো, না আছে আন্দোলনের শক্তি, না আছে জনগণের সেবা করার শক্তি। তো দল কার কথা বলবেন? দল সরকারি, সরকারি যদি দল হয় তো এই দলকেই এই জনগণকে টেনে আনতে হবে, জনগণকে মুক্ত করতে হবে আপনার এই অভিশাপ থেকে। এই অভিশাপ থেকে মুক্ত গেলে সরকারকে উদ্যোগ নিতে। আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকভাবে চেষ্টা করছেন, বাট এটার ইমপ্লিমেন্টেশন যেটা, সেটা হচ্ছে, পরিকল্পনাটাও সঠিক হচ্ছে না। এই ব্যাপারে আমিও বিনীতভাবে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের কাছে অনুরোধ করব, আপনারা একটা সুন্দর প্রোগ্রাম করেন, প্ল্যান করেন। হেফাজত আজকে 50 লাখ আমাকে গিফট করলো, ওদিন আমি 60 লাখ টাকা ইম্পোর্ট করলেন। নো, দিস ইজ নট দ্য সলিউশন। 60 লাখ ভ্যাকসিন ইম্পোর্ট করেন, দিস ইজ নট দ্য সলিউশন। সলিউশনটা হলো একটা প্রপার প্ল্যানিং। সেই প্ল্যানিং হতে গেলে আপনাকে যদি হার্শ হতে হয়, হার্শ হন। আর যারা সাধারণ মানুষ, শুধু ওদের কথা একটু বিবেচনা করবেন, তারা কিভাবে বাঁচবে। তাদের এলাকা এলাকায় আপনি বলে দেন, ওয়ার্ডে ওয়ার্ডে বলে দেন, ইউনিয়নে বলে দেন, সব জায়গায় নেতৃত্ব আছে যারা বেনিফিশিয়ারি। যেই ছাত্রলীগের একটা সাধারণ নেতা হয়তো দোকানে চাকরি করতো, আজ তার কাছে 2টা পাজেরও, কোত্থেকে 80 টাকা, সুতরাং সে বিত্তশালী, সেও তো 2000 লোকের দায়িত্ব নিতে পারে। সেজন্যই বলছেন দায়িত্ব নিতে হবে সরকারকে, পরিকল্পনা করতে হবে সরকারকে, নতুবা হবে, নির্মূল হয়তো পৃথিবী থেকেও একদিন হবে, বাট ইট উইল টেক টাইম। জি, আমি শুরুতে আফগানিস্তানের প্রসঙ্গ টেনেছিলাম, এবং আপনারা দুজনেই যেহেতু রাজনীতিক, দীর্ঘদিন যাবৎ রাজনীতি করেন, আফগানিস্তানের এই পালাবদল সম্পর্কে আপনাদের অভিমত কি, এবং এটির কি প্রভাব প্রতিক্রিয়া বাংলাদেশের উপরে বা দক্ষিণ এশিয়ার উপরে পড়তে পারে বলে মনে করেন আপনারা? পালাবদল মানে আপনি আফগানিস্তানের কথা বলছেন? জি, আফগানিস্তানের কথা বলছি। আফগানিস্তানের আমাদের মুক্তিযুদ্ধের সময় আফগানিস্তানের একটা অবদান ছিল আমাদের জন্য। সেজন্য আফগানিস্তান সম্পর্কে কেউ কিছু বললে আফগানিস্তানের পক্ষে আমার মতটা যায়। সেই সঙ্গে রবীন্দ্রনাথের সুন্দর বললেন আপনি, কবিতা এত সুন্দর বলেন না, রবীন্দ্রনাথের যে একটি গল্প, ছোট গল্প আছে, আমি সব ভুলে যাচ্ছি, আপনাকে দেখে অনেকদিন পর দেখছি তো ভুল হয়ে যাচ্ছে। তো কাবলিওয়ালা ছবি বিশ্বাস ছিলেন বলেই বোধহয় আরও হয়েছে। সেই কাবলিওয়ালা গল্প পড়ে আমাদের মনে আফগানিস্তান সম্পর্কে একটা ধারণা, এবং তারা যে অত্যন্ত দীনহীন, কারণ তাদের ময়লা কাপড়, তাদের শিক্ষা নেই, তারা এইভাবে হিং বিক্রি করে বা পেস্তা বাদাম বিক্রি করে আমাদের এই দেশে, এইসব দেশে এইসব করে। তো আমি যেটা, কারণ আমি রাজনীতির ক্ষেত্রে থাকলেও আপনার ঠিক এইভাবে আপনাকে পার্টিকুলারলি আমি বলতে পারবো না, তবে যুদ্ধ শেষ হলো না।
যুদ্ধ কার হাতে কাকে দিল, পালিয়ে গেল, কিন্তু এই মানুষকে এখন যে শুক্রবারের দিনে যে ঘরে ঘরে ওরা নিয়ে গিয়ে বলে এসছে যে সবাইকে অ্যামনেস্টি দেওয়ার কথা যে বলে এসেছে, এই অ্যামনেস্টিটা কি জীবনের অ্যামনেস্টি না সাময়িক অ্যামনেস্টি? সেই জন্য আমাদের কাছে আমেরিকা তাদেরকে কিছু লোককে আমাদের এই দেশে নেওয়ার কথা বলেছে। এটা কোনো মতেই আমাদের জন্য শুভ হবে না, এটা হতে পারে না। কারণ আমরা রোহিঙ্গা নিয়েই যে বিপদের মধ্যে আছি, সেই রোহিঙ্গাকে আমরা এখনো ম্যানেজ করতে পারলাম না এত কিছু করার পরে, আর আমাদের জায়গা অল্প, মানুষ বেশি। সেই ক্ষেত্রে আমরা আফগানিস্তান আমাদের উপকার করলেও আমরা আপনার করতে পারবো না, ঠিক অ্যাকোমোডেট করতে পারবো না। তাছাড়া আফগানিস্তানের পাশেই ইন্ডিয়া পাকিস্তানের যেসব স্টেটগুলো আছে, ছোট ছোট স্টেট আছে, সিন্ধ ইত্যাদি আছে, পেশোয়ার আছেন, তারপরে আপনার লালকুত্তা ওলি খানের বাবা আর পেশোয়ার। তো ওরা ওখানে তো তারা সিসিড করার জন্য, মানে ভাগ হয়ে যাওয়ার জন্য, আমাদের মতো চলে আসার জন্য, এবং সেখানে তো ইন্ডিয়া তাদের পাশে দাঁড়িয়ে আছে। সেখানে তো একটা চলছে, এবং ইন্ডিয়ার 3টা নদী যে ফ্লো হচ্ছে, পাকিস্তানের উপরে পানি যাচ্ছে, এগুলো তারা করছে। এই কথার মধ্যে আমার একটু কথা বলিনি, আমার ভাই একটু অন্য কথা বলে ফেলেছেন, যেটুকু না বললেই ওনার বোধহয় না। চীন কিন্তু আমাদেরকে যে দিতে চেয়েছিল এটা ঠিক, কিন্তু চীনকে আমরা ঠিক ওইভাবে, চীন তো যেমন ভারত, আপনি তো ভারতকে মিন করেছেন, আমি বুঝতে পেরেছি, সবাই বুঝতে পেরেছেন। ভারত কিন্তু অক্সফোর্ড থেকে যেটা আসলো, সেটা আসার সাথে সাথে ভারতই প্রথম ওটাকে হায়ার করলো, ভারতই প্রথম নিল, টাকা দিল ভারত, এবং ওইখান থেকে যেটা আসবে সেটা আমাদেরকে দান করার জন্য সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিল। ফলে চীন তখনও নিজেকে সামলিয়ে উঠতে পারেনি। ফলে আমরা ঠিক চীনকে অবিশ্বাস করেছি তা না, আমরা ভারতকে নির্ভর করেছি, এটা অবশ্যই ঠিক, নির্ভর করেছি। কিন্তু আমরা কতটা, কারণ এই রোগটা তো নতুন, আপনি যেটা বলছেন যে এইভাবে ম্যানেজ করা যেত, এইভাবে ম্যানেজ করা যেত, ডাক্তাররাই একমত হতে পারে না, ডাক্তাররাই ম্যানেজ করতে পারে না কোন ওষুধ দিলে হবে। আপনার ইঁদুর মারা ওষুধ খাওয়ালে নাকি ভালো হয়ে যায়, এরকম কথা পর্যন্ত মানুষ মারা যাবে এটা খাওয়ালে। তো সেজন্য ডাক্তার সাহেবরাই পারেন না। অতএব এখানে আমাদের যারা ব্যুরোক্র্যাটস আছেন, বা আপনি একজন সমাজ সচেতন মানুষ, আমরা কেউই কিছু বলতে পারিনি যে এইটুকু এইভাবে করলে পারে এইটা ভালো হবে, বেশি ভালো হবে, এটা ভালো হতো, আমরা কেউ কিছু বলতে পারিনি। সেই জন্য আমরা মোটামুটি ডোনেশন ছাড়া আমরা একটা টাকা ভারতকে দিয়ে রেখেছি, এবং ভারত চেষ্টা করেছে, কিন্তু ভারতের দুর্ভাগ্য যে তাদের এমনভাবে লোক মারা গেল যে গঙ্গা দিতে হলো না, গঙ্গা আপনিই হয়ে গেল, গঙ্গাতে লোক ভেসে 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 যেতে লাগলো। এটা হলো, ফলে ভারতের নিজের এই অবস্থায় আমাদেরকে দিলে, ভারতের লোক আমাদেরকেও যে নিলে আমাদেরকেও ভালো বলবে না, আর ভারতকে তো পছন্দ করবেই না। তো সেই জন্য ভারত এখন, অ্যাম্বাসেডর পরশুদিনই বললেন যে তাদের উৎপাদন বেড়ে গেছে, তারা শিগগিরই আমাদের কাছে তো অ্যাম্বুলেন্স ইত্যাদি পাঠালো, আর মেডিসিন আমাদের শিগগিরই এসে যাচ্ছে আর কি। সুলতান, শুরু করি আপনার ভারত দিয়ে। ভারত বন্ধুপ্রতিম দেশ, মুক্তিযুদ্ধের সময় তাদের অবদান, তাদের 15,000 সৈনিকের শাহাদাত বরণ, এই সব কিছু মিলে দে ডিজার্ভ লট। সিমিলারলি আফগানিস্তান, আমি তো আফগানিস্তান দিয়ে পালিয়ে এসেছি, আমি সেই ইরান বর্ডার দিয়ে কান্দাহার পৌঁছেছি, কান্দাহার থেকে কাবুল গিয়েছি, কাবুল থেকে দিল্লি এসেছি। তো যখন পালাবার সময় তাদের যে বন্ধুত্ব, বাঙালিদের প্রতি তাদের যে ভালোবাসা, সেটা একেবারেই অকৃত্রিম ছিল। কিন্তু যেটা আপনি বলছেন, বর্তমান যে ওদের পালাবদল হলো, এই পালাবদলের জন্য
আমার দৃষ্টিতে বাংলাদেশের কোনোই ভূমিকার প্রয়োজন নাই, কোনো ধরনেরই না, না পজিটিভ না নেগেটিভ। যাদের নেওয়া উচিত ওই আফগানিস্তান বলে একটা সুন্দর দেশকে ধ্বংস থেকে বাঁচাবার জন্য বা ধর্মান্ধদের হাতে ছেড়ে দেওয়া, যাদের উচিত ইন্টারফেয়ার করা, তারা তো করছে না। তারা বরং সুযোগ করে দিয়ে চলে ওদের সরকারের পরিবর্তন ঘটিয়েছে। এখন তাদের মাথায় কি মাস্টার মাইন্ড আছে, কি প্ল্যান আছে, এটা আমার অঙ্গীকার ছিল ছেড়ে দিতে হবে, ছেড়ে দিবে তারা। আচ্ছা, যাই হোক, হয়তো বাইডেন সেটা ভালো মানুষ, সে হয়তো সেটাকে সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে। কিন্তু যদি বিগ পাওয়ার, সে কে হবে আমি জানি না, চায়না হবে, রাশিয়া হবে, না আমেরিকা হবে, না ব্রিটিশ হবে, না জার্মান হবে, ন্যাটো হবে, আই ডোন্ট নাও। কিন্তু কারো না কারো এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত। প্রথম কথা হলো, এই গোষ্ঠীটা সম্পূর্ণভাবে ধর্মান্ধ, উন্মাদ, ওরা যে কোনো কিছু ঘটাবে। এখন তো ইনিশিয়ালি একটু তাদের বিহেভিয়ারটাকে প্রতিষ্ঠিত করার জন্য বা তাদের আচরণ দিয়ে চেষ্টা করছি ভালো রাখার, যেটা আপনি বললেন যে বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলে বা মিষ্টি পাঠায়, এটা তারা হয়তো এর মধ্যে হত্যাও করেছে। হ্যাঁ, হত্যাও করেছে। আর হয়তো হত্যাযজ্ঞ যখন শুরু হবে, কারণ সব তো পালাচ্ছে, পাকিস্তান বর্ডার দিয়ে, ইরান বর্ডার দিয়ে পালাচ্ছে সব, যতটুকু সম্ভব পড়বে। যখন হত্যাযজ্ঞ শুরু হবে, এরা উন্মাদ, সত্যিকার অর্থে বলছি, তারা সম্পূর্ণভাবে উন্মাদ। এই উন্মাদতার সৃষ্টি করেছে, সেটাও বিগ পাওয়ার করেছে। এদেরকে দিয়ে মনে করেছে যে তারা পৃথিবীর অনেক জায়গায় ইন্টারফেয়ারেন্স করতে পারবে, কিন্তু এখন তো তাদের নিয়ন্ত্রণের বাইরেই চলে গেছে। সুতরাং আফগানিস্তান নিয়ে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ সরকারের কারোই মাথা ব্যথার কোনো কারণ নেই। যেটা ঘটবে ঘটছেই, কিন্তু ওদের প্রতি আমাদের ভালোবাসা আছে মুক্তিযুদ্ধের সময়ের জন্য, এবং পরকালে আমি তো নিজেই সাক্ষী। ওদের আমি বলেছি যে আমাদের ভালোবাসা আছে, কিন্তু আমাদের করার দরকার নেই, করণীয় করার কিছু দরকার নেই। জি, আমরা একটু শেষের দিকে চলে এসেছি। আর কিছু যোগ করতে চান আপনি? হ্যাঁ, যোগ করতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমি ছোট করেই বলছি, পৃথিবীতে কদিন আছি জানি না, এটা তো আমার হাতে নির্ধারিত না, বা আপনার হাতেও নির্ধারিত না, কারো হাতেই নয়। আমার খুব কষ্ট হয় এই আগস্ট মাসটা আসে। কত বড় বর্বর হলে একটা পরিবারকে সম্পূর্ণভাবে নির্মূল করার প্রচেষ্টা, কে সেই এত বড় খারাপ মানুষ, আর কারা সেই এত বড় খারাপ মানুষ, তাদেরকে, হ্যাঁ, কি কারণে আমি জানি না, কি কাদের প্রেশারে, আমেরিকান, আই নো লিটল বিট, আমেরিকান প্রেশারে ওই 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 যে কি ট্যাঙ্কের 6 জনকে না 8 জনকে যেভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, এটা হয়তো জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধার প্রতি সম্মানজনক নয়। উনি তাদের কথা শুনতে হবে কেন? পাওয়ারের বাইরে ফেলে দিবে, দেখ, উনি পাওয়ার থেকে চলে যেতে হবে, দেখ, তার একদম মুক্তিযোদ্ধার সেই প্রত্যয় থাকতে হবে। তো সেখানে তিনি যে ভুলটি করেছেন, যেটার জন্য এখনো মানুষ বিএনপিকে গালমন্দ করে, জিয়াউর রহমানকে গালমন্দ করে, আমাদের কষ্ট হয়, কারণ আমরা ওটার সঙ্গে পার্ট ছিলাম। এবং বিএনপির ভিতরে বহু মুক্তিযোদ্ধা আছে, ও দেশে গ্রামে তো অনেক আছে, নেতৃত্বে হয়তো সংখ্যা কম। কারণ নেতৃত্বে আপনি যদি পাকিস্তানপন্থী না হন, তাহলে আপনাকে নেতৃত্বে যাওয়া বড়ই কষ্ট। আমি 10 বছর স্ট্রাগল করে একটা এমপি হয়েছি, ওটাই আমার স্বপ্ন ছিল। ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট বানিয়েছে, এটাও কারো না কারো প্রভাবে হয়েছে, আমি করতে চেষ্টাও করিনি। আমি তো এমপি হয়ে ওমরা করতে চলে গেছি শুকরগুজার করার জন্য। সেটাই বলছি যে বিএনপির ভিতরেও মুক্তিযুদ্ধের চেতনা আছে, বঙ্গবন্ধুর প্রতি প্রগাঢ় শ্রদ্ধাবোধ আছে। এই আগস্ট মাসে আমি বলে গেলাম, এবং এটা কোনো না কোনোভাবে, ঢালাওভাবে তুমি বিএনপি করো, তোমার গায়ের রং লেগে গেছে, তুমি ঘৃণার পাত্র, আমরা তাদের একজন, আমি অন্তত তাদের একজন, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি। এই আগস্ট মাসকে অনেক কষ্টের সাথে নেই। বিশেষ করে আরেকটা জিনিস, 21শে আগস্টে যে গ্রেনেড হামলা, ঘৃণ্য, যারাই করেছে, নেপথ্য যদি কেউ থেকে থাকে আমি জানি না, যারাই করেছে চরম ঘৃণ্য কাজ করেছে। বঙ্গবন্ধু 2 জন সন্তান বেঁচে ছিলেন, তাদের একজনকে হত্যা করার চেষ্টা।
আইবি রহমানের মতো একজন মানুষ সারা জীবনটা শেষ করেছেন বঙ্গবন্ধুর আদর্শে, তার জন্য আমার কষ্ট। তাই এই আগস্ট মাসটা দুঃখের মাস, জি, কষ্টের মাস। প্রফেসর মান্নান। ওনার সঙ্গে আমি প্রায় একমত, এবং খুবই বেদনার ব্যাপার, খুবই খারাপ কথা আরও যে 21শে আগস্টের যে ঘটনাটা ঘটালো, যে বঙ্গবন্ধুর নাম নিশানা এই দেশে রাখবে না, নাম নিশানা। কারণ দুজন শুধু মহিলা, দুইটা মেয়ে বঙ্গবন্ধুর আছে, এবং যিনি প্রধানমন্ত্রী হয়ে আছেন তিনি বঙ্গবন্ধুর আদর্শেই এই দেশকে সুহালে পরিচালনা করার চেষ্টা করছেন। সেটাকে তারা সহ্য করতে পারল না, তারা মেরে ফেলার জন্য মেরেই ফেলেছিল। এখন পর্যন্ত আইবি রহমানের কথা উনি বলেছেন মারা গেল, হানিফের এরকম অবস্থা হলো, অনেক লোক, আমাদের 24 জন লোক তো মারাই গেল ওখানে। তো কথা হলো কি, যে এই হত্যার রাজনীতি বিএনপি শুরু করেছে। এই হত্যার রাজনীতি দিয়ে কিন্তু দেশের কিছু কল্যাণ হবে না, এবং তারাও কিন্তু খুব সুখে নাই। উনি যেটা বলেছেন যে বড়ই বেদনার কথা হচ্ছে, আমাদের মহরমের যেমন আশুরা, 10ই আশুরা যেমন হাই হাসান করে, বাংলার মানুষ কিন্তু এই একই রকমভাবে বঙ্গবন্ধুর এবং তার পরিবারের জন্য, বঙ্গবন্ধুর জন্য মানুষের যে আকুতি, সেই ভাইজান বলতো কেউ, শেখ সাহেব, বঙ্গবন্ধু বলার আগে শেখ সাহেব বলতো না, শেখ সাহেব না, শেখ সাহেব, এই যে বলতো। এবং এখনো আমাদের অঞ্চলে শেখ হাসিনাকে শেখের বিটি বলে অনেকেই, সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করে খুব ভালোবাসে, বিটি বলে। ফলে আমি বলি যে যতই চেষ্টা করুক, আল্লাহর রহমত যতদিন শেখ হাসিনার উপরে থাকবে ততদিন তাকে মারা যাবে না। তবে শেখ হাসিনা কোনো ক্রমে যদি কোনো স্লিপ হয়ে যায়, শেখ হাসিনা বুঝতে পারছেন যে তাকে কিভাবে তার পিছনে মৃত্যু ঘন্টা বাজিয়ে মানুষ চেষ্টা করছে। কিন্তু আপনি যেটা বললেন যে আল্লাহ যদি তার হায়াত না রাখেন তাহলে তাকে করতে পারবেন না। সেজন্য আমরা চেষ্টা করব, যে সকলেই চেষ্টা করব যে কাউকে না মেরে, বিশেষ করে বঙ্গবন্ধুর দুই কন্যা যে আছেন, যারা দেশের ভার নিয়েছেন, শেখ হাসিনা যে দেশের ভার নিয়েছেন, আজকে যা কিছু হয়েছে, আমরা যতই বলি এই করোনার টিকা কিন্তু, জি, করোনার টিকা কিন্তু শেখ হাসিনাই প্রথম নিয়ে এসে 7 তারিখে কিন্তু করোনার টিকা দেওয়া শুরু করলেন, যেটা অন্য কোনো দেশ, ইউরোপে যেটা পারল না। তো এজন্য তাকে দোয়া করা, এবং আমরা উনি হুকুম করেছেন শেষ করতে, তো শেষ হইল না শেষ। আপনি আপনার কথা। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএসের মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1টায়। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা এখন লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর আইওএস ডিভাইস একটা অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার রাত 2টায়, সোমবার সকাল 11:30, শুক্রবার দুপুর 1টায়। দেখবার আমন্ত্রণ হলো আরও একবার। মিস্টার এস এস সুলতান এবং প্রফেসর আব্দুল মান্নান, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমার দুই অতিথি, অগাস্ট মাস শোকের মাস এবং আমাদের রাজনীতিকে বিভাজিত করেছে অগাস্ট মাসে, বিশেষ করে 21শে আগস্টের ঘটনা এখানে উচ্চারিত হয়েছে। এই শোক থেকে আমরা শোককে শক্তিতে পরিণত করে সামনের দিকে এগোতে চাই এবং আমরা স্মরণ করতে চাই যে হত্যার রাজনীতি এবং প্রতিপক্ষকে নিধনের যে রাজনীতি স্বাধীন বাংলাদেশ আমরা বহুবার বহু সময় ধরে দেখে আসছি, সেটি থেকে বাংলাদেশের রাজনীতিকে বের করে আনতে হবে। 71-এর স্মৃতিচারণ করতে গিয়ে কথা উঠে এসছে যে 71-এর
যার যা ভূমিকা সেই ভূমিকা অনুযায়ী প্রত্যেককে যার যে সম্মান পাবার কথা ছিল সেটি সম্মান কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি, বরং অনেক বেশি নোংরা রাজনীতি হয়েছে সেই সব বিষয় নিয়ে। বিশেষ সুলতানের স্মৃতিকথার মধ্য দিয়েও সেটি খানিকটা বেরিয়ে এসছে। কোভিড পরিস্থিতি বাংলাদেশ মোকাবেলায় আন্তরিকতার অভাব ছিল না, কিন্তু পরিকল্পনায় যথেষ্ট দুর্বলতা ছিল, সেটি মিস্টার এস এ সুলতান বলেছেন। প্রফেসর আব্দুল মান্নান সরকারের দিক থেকে কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে তার কিছু ধারণা দেবার চেষ্টা করেছেন। একই সঙ্গে বলেছেন যে আমাদের নাগরিক সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে, সেটি আমরা মাস্ক পরিধানের কথা বলি কিংবা শারীরিক দূরত্ব বজায় রাখবার ক্ষেত্রে বলি না কেন। আফগানিস্তানের ক্ষেত্রে দুজনেরই মত যে আফগানিস্তানের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত, তবে আফগান প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত, রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশে না নেওয়াই সমীচীন হবে। এখন পর্যন্ত আফগানিস্তানের যে ক্ষমতার পালাবদল বা তাদের যে ক্রিয়াকর্ম, সেটি দেখে ওনারা দুজনেই মনে করেন এই সিদ্ধান্তে থাকাই যে এই ক্ষেত্রে আপাতত নীরব থাকাই শ্রেয়। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।